আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোস্ট ওয়ান্টেড সিকিউ সিরিজে আজকে আমরা দ্রবণের প্রকৃতি, পিএইচ নির্ণয়, অম্লক্ষার টাইট্রেশন, প্রশমন বিক্রিয়া সংক্রান্ত বোর্ডে আসা সৃজনশীলগুলো ইনশাল্লাহ কভার করব। এই সৃজনশীলটা দিয়ে আমরা শুরু করছি। খেয়াল করো, এই সৃজনশীলগুলো কয়েকভাবে করা যায়। আমি চেষ্টা করবো সবচেয়ে সহজভাবে তোমাদেরকে করে দিতে। আর এই ক্ষেত্রে সৃজনশীলগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা, ইনশাল্লাহ দেখবা প্রথমটা দেখার পরেই তোমার এই সৃজনশীলগুলো খুবই সহজ হয়ে গেছে, তোমার কাছে মুখস্থের মতো হয়ে গেছে দেখবা। ঠিক আছে, ইনশাল্লাহ মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো, ঘ প্রশ্নে বলা হচ্ছে যে উদ্দীপকের পাত্র 1 ও পাত্র 2 এর দ্রবণদ্বয়ের মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে। আচ্ছা, পাত্র 1 কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। পাত্র 2 আছে HCl। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl কে যদি আমরা এই যে দেখো মিশ্রিত করি, তাহলে যেহেতু HCl হচ্ছে অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, তাহলে প্রশমন বিক্রিয়া হবে এবং কি তৈরি হবে? লবণ এবং পানি, সোডিয়াম ক্লোরাইড এবং H2O। এখন খেয়াল করো, এই বিক্রিয়ায় HCl থেকে মূলত কি পাওয়া যায়? H+, আর সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে পাওয়া যায় OH-। এই H+ ও OH- একে অপরকে প্রশমিত করে কি তৈরি করে? পানি তৈরি করে, তাই না? এটাই তো প্রশমন বিক্রিয়া। তো এই ক্ষেত্রে এই প্রশমনের পরে যদি দ্রবণে অবশিষ্ট হিসেবে কিছু পরিমাণ H+ থেকে যায়, তখন দ্রবণের প্রকৃতিটা কেমন হবে? অম্লীয় হবে। কেন? কারণ H+ কোত্থেকে এসেছে? অম্ল HCl থেকে এসেছে। আচ্ছা, প্রশমনের পরে যদি দ্রবণে কিছু পরিমাণ OH- বাকি থেকে যায়, তখন দ্রবণের প্রকৃতি কেমন হবে? ক্ষারীয়। কেন? কারণ OH- এসেছে ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে। তাহলে দ্রবণের প্রকৃতি যদি আমাদেরকে বের করতে হয়, তাহলে মূলত দেখতে হবে যে প্রশমনের পরে দ্রবণে অবশিষ্ট হিসেবে কে বাকি আছে, H+ নাকি OH-। তাহলে আমরা আসলে কি করব? আমরা মূলত HCl থেকে কতটুকু H+ পাওয়া যাবে সেই পরিমাণটাকে বের করব। একইভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে কতটুকু OH- পাওয়া যাবে সেই পরিমাণটাও বের করব। এরপর আমরা এই দুইটা পরিমাণের মধ্যে তুলনা করব। যার পরিমাণ বেশি হবে প্রশমনের পরে সেটাই অবশিষ্ট থাকবে, আর দ্রবণের প্রকৃতি তার মতোই হবে। কথা কি বুঝতে পেরেছো? তাহলে আমরা কি করব? আমরা মূলত HCl থেকে H+ এর পরিমাণ বের করব, সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে OH- এর পরিমাণটা বের করে তুলনা করব। এখন খেয়াল করো, আমরা যদি এই ম্যাথগুলো করতে চাই, তাহলে প্রথমেই আমাদেরকে এই যে HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দুইটারই মোলারিটিতে ঘনমাত্রা জানতে হবে। এখানে খেয়াল করো, HCl এর ঘনমাত্রা কিন্তু মোলারিটিতে দেয়া আছে 0.5 মোলার, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা মোলারিটিতে দেয়া নাই। এটা বের করতে হবে। এক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর দেয়া আছে W = 0.2 গ্রাম, এর আয়তন দেয়া আছে V = 20 ml। তাহলে আমরা W পেয়ে গেলাম, V পেয়ে গেলাম। আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40। তাহলে এই ক্ষেত্রে 19 এর এই যে সূত্রটা, S = W/mv × 1000, এখানে W, m, V এই মানগুলো বসালেই আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা পেয়ে যাব 0.25 মোলার। তাহলে এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা আমরা জানি, আর তার আয়তন 20 ml দেয়া আছে। একইভাবে HCl এরও ঘনমাত্রা এবং আয়তন দেয়া আছে। তাহলে এখন আমরা কি করব? HCl থেকে যে H+ পাওয়া যায় এবং সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে যে OH- পাওয়া যায়, এই দুইটার পরিমাণ বের করে তুলনা করব, তাই না? আচ্ছা, খেয়াল করো, পাত্র 1 এ আমাদের কি ছিল? সোডিয়াম হাইড্রোক্সাইড। পরিমাণ কতটুকু? 20 ml, 0.25 মোলার। এখন দেখো, এক অণু সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে বা একটা সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে OH- কয়টা পাওয়া যাবে? একটা OH- পাওয়া যাবে। তাহলে পাত্র 1 এ যতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, OH- এর পরিমাণ তো ততটুকুই হবে, কারণ একটা সোডিয়াম হাইড্রোক্সাইডে OH- কয়টা আছে? একটা। তাহলে পাত্র 1 এ যতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, ততটুকু OH- আছে। বুঝতে পেরেছো? তাহলে দেখো, পাত্র 1 এ সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু আছে? 20 ml, 0.25 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ আছে পাত্র 1 এ। তাহলে ঠিক সমপরিমাণ, অর্থাৎ 20 ml, 0.25 মোলার OH- দ্রবণও পাত্র 1 এ আছে, কারণ OH- কই আছে? সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যেই আছে, একটার মধ্যে একটাই আছে। ওকে, তাহলে এখন খেয়াল করো, আমাদের প্রাথমিক কাজ শেষ। এখন আমরা কি করব? আমাদের টার্গেট হচ্ছে OH- আয়নের ঘনমাত্রাকে 1 মোলার বানানো। এটা আমাদের একটা টার্গেট, খেয়াল রেখো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে এই যে মোলারিটি কত, 0.25 মোলার, এইটাকে নিয়ে আমরা ml এর সাথে গুণ দিব। এটাকে ml এর সাথে নিয়ে যাব আমরা, 20 ml এর সাথে নিয়ে গুণ দিব। এর ফলে কি হবে? এর ফলে এই জায়গাটা খালি হয়ে যাবে, এই জায়গায় বাকি থাকবে 1 মোলার। 0.25 এর জায়গায় কি বাকি থাকবে? 1। কারণ আমরা জানি প্রত্যেকটা সংখ্যার সাথে মনে মনে কি গুণ হিসাবে 1 আছে। তো আমি যদি এই জায়গা থেকে 0.25 কে নিয়ে চলে যাই, তাহলে এই জায়গায় কি বাকি থাকবে? 1 বাকি থাকবে। 0.25 এর সাথে মনে মনে যে 1 ছিল, সেই 1টা বাকি থাকবে। ওকে, আচ্ছা, দেখো এখানে বেসিকটা হচ্ছে, এখানে মূলত V1S1 = V2S2 এই সূত্রটা ইউজ করা হয়। তো আমরা তো ওই বেসিক এখন ঘাটছি না, আমরা তো সৃজনশীল গুলো দেখছি, তাই না? তো খেয়াল করো, আমরা কি করব? এই 0.25 মোলারিটির যে 0.25 আছে, একে আমরা গুণ দিব 20 এর সাথে, ফলে এখানে অবশিষ্ট থাকবে 1 মোলার।
1 অবশিষ্ট থেকে গেল, 0.25 চলে গেল ml এর সাথে। তাহলে 20 × 0.25 ml কত পাওয়া যাবে? 5 ml। আর মোলারিটি হচ্ছে 1 মোলার, OH মাইনাস দ্রবণ বা আয়ন যেটাই বলো। আচ্ছা, এরপরে খেয়াল করো পাত্র 2 খেয়াল করো, দেখবে এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে গেছে। দেখো পাত্র 2 এ কি আছে? HCl। HCl হচ্ছে 15 ml, 0.5 মোলার HCl দ্রবণ আছে পাত্র 2। তাহলে এই ক্ষেত্রে আমরা এক্ষেত্রেও বলতে পারি, দেখো একটা HCl এ কয়টা H প্লাস আছে? একটা HCl এর ভিতরে একটা H প্লাস আছে। তাহলে এই পাত্র 2 এ HCl এর পরিমাণ যতটুকু হবে, H প্লাস এর পরিমাণ তো ঠিক সমপরিমাণই হবে। তাহলে আমরা বলতে পারি 15 ml, 0.5 মোলার HCl দ্রবণ যদি পাত্র 1 এ থাকে, তাহলে ঠিক সমপরিমাণ অর্থাৎ 15 ml, 0.5 মোলার H প্লাস দ্রবণও পাত্র 1 এ আছে। এই জিনিসটা ঠিক আগেরটার মতোই। এক্ষেত্রে খেয়াল রেখো, আমরা কিন্তু এই যে তিনটা টান দিচ্ছি, তিনটা টান, এইটার মানে হচ্ছে সমতুল্য। এখানে কিন্তু ভুলেও 2 টান দিবা না, 2 টান দিলে কিন্তু হবে না। 2 টান মানে সমান সমান না, এটা কি সমতুল্য, 3 টান সমতুল্য, ঠিক আছে? 3 টান দিবা সমতুল্য। তাহলে 15 ml, 0.5 মোলার H প্লাস দ্রবণ পাত্র 1 এ আছে। এখন খেয়াল করো, আমরা আগের মতোই মোলারিটিকে কত বানাবো? 1 বানাবো। তাহলে কি করব? এই 0.5 যেটা আছে সেটাকে ml এর সাথে নিয়ে গুণ দিব। তাহলে 15 × 0.5 ml, 1 মোলার H প্লাস দ্রবণ পাত্র 1 এ আছে। বুঝতে পেরেছি? এই মোলারিটিকে যেটা থাকবে মান, সেটাকে নিয়ে মনের আনন্দে নিয়ে ml এর সাথে গুণ দিয়ে দিবে। তাহলে দেখবা এখানে 1 অবশিষ্ট হিসেবে থাকবে, কারণ প্রত্যেকটা সংখ্যার সাথেই 1 থাকে, তাই না? আচ্ছা, তাহলে আয়তন কত হলো? আয়তন হয়ে গেল 7.5 ml, 1 মোলার H প্লাস দ্রবণ। এখন দেখো H প্লাস আর OH মাইনাস, আমরা টার্গেটে পৌঁছে গেছি। কার পরিমাণ বেশি বলো তো? অবশ্যই H প্লাস এর পরিমাণ বেশি 7.5, আর OH মাইনাস এর পরিমাণ কম 5 ml। তাহলে এখন যদি প্রশমন হয়, তাহলে কে বাকি থাকবে? অবশ্যই H প্লাস বাকি থাকবে। কতটুকু বাকি থাকবে? আমরা H প্লাস এর পরিমাণ থেকে OH মাইনাস এর পরিমাণটাকে মাইনাস করে দিলেই পাবো 7.5 মাইনাস 5 মানে 2.5 ml, 1 মোলার H প্লাস দ্রবণ বাকি থাকবে। খেয়াল করেছো কেন আমরা মোলারিটিকে 1 মোলার বানিয়েছি? কারণ দেখো, মোলারিটি যখন দুইটারই 1 মোলার হয়ে গেছে, তখন জাস্ট আমরা একটার আয়তন থেকে আরেকটার আয়তনকে মাইনাস করলেই কে বাকি থাকবে সেটা পেয়ে যাচ্ছি। এর জন্য মোলারিটিকে আমরা আগে সমান সমান মানে 1 মোলার 1 মোলার বানিয়ে নিয়েছি। তাহলে জাস্ট আমরা আয়তনের তুলনা করেছি এখন। তাহলে কে বাকি থাকলো? H প্লাস। কতটুকু বাকি থাকলো? 2.5 ml, 1 মোলার H প্লাস দ্রবণ অবশিষ্ট থাকলো। এখন যেহেতু H প্লাস বাকি আছে, দ্রবণের প্রকৃতি কেমন হবে? অবশ্যই দ্রবণের প্রকৃতি অম্লীয় হবে। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ। নেক্সট সৃজনশীলটা দেখো, তাহলে দেখবে ইনশাআল্লাহ ফুল ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা এই সৃজনশীলটা দেখি, তাহলে ইনশাআল্লাহ দেখবা যে পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। এখানে দেখো ঘ প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকে সি পাত্রের দ্রবণের পিএইচ এর মান কেমন হবে? আচ্ছা, সি পাত্র কোনটা? এই যে এখানে কি করা হচ্ছে? এ প্লাস বি, মানে এ পাত্র আর বি পাত্রের দ্রবণকে একসাথে মিক্স করে সি পাত্রে রাখা হচ্ছে। এ পাত্রে কি আছে? সালফিউরিক অ্যাসিড। বি পাত্রে আছে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। মানে এ পাত্রে আছে অ্যাসিড আর বি পাত্রে আছে ক্ষার। অ্যাসিড আর ক্ষার যদি একসাথে হয়, আগের মতোই প্রশমন বিক্রিয়া হবে। প্রশমন বিক্রিয়ার পরে যার পরিমাণ বেশি থাকবে সেটা বাকি থাকবে, আর সেখান থেকে আমরা পিএইচ এর মানটা বের করে ফেলতে পারবো, ঠিক আগের মতোই। তো আগের মতোই যদি কাজ করতে চাই, আমাদেরকে প্রথমে কি লাগবে মনে আছে? প্রথমে আমাদের দুইটা দ্রবণেরই মোলার ঘনমাত্রা, মোলারিটি লাগবে। আচ্ছা দেখো, সালফিউরিক অ্যাসিড এর ঘনমাত্রা দেওয়া আছে শতকরা এককে 10%। তো এটাকে আগে আমাদেরকে মোলারিটিতে নিতে হবে। আমরা কিন্তু অলরেডি জেনে গেছি যে কিভাবে শতকরা থেকে মোলারিটিতে নিতে হয়, তাই না? এটা আমরা আগের ক্লাসে করেছি। তারপরেও তোমাদেরকে আবার একটু মনে করিয়ে দিচ্ছি। দেখো, 10% সালফিউরিক অ্যাসিড দ্রবণ বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে 100 ml সালফিউরিক অ্যাসিড দ্রবণে সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে 10 গ্রাম। এটা আগে বলে নিতে হয়, তাই না? মনে আছে তোমাদের? আচ্ছা, তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা ডব্লিউ কতটুকু পেলাম? 10 গ্রাম। আর আয়তন কতটুকু পেলাম? 100 ml ভি। এবং সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? m = 98। এগুলো তো আমরা অলরেডি জানি, তাই না? তাহলে এখান থেকে S = W/mv × 1000 এটা ব্যবহার করেই আমরা সালফিউরিক অ্যাসিডের মোলারিটি বের করতে পারবো। আচ্ছা, এরপরে আসো সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড এর ক্ষেত্রে দেখো W দেয়া আছে 0.8 গ্রাম আর আয়তন V দেয়া আছে 200 ml। তাহলে এই মানগুলো আগে বসাবো। এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? 40। সো S = W/mv × 1000। এই সূত্রে যদি আমরা এই মানগুলো বসাই, তাহলে এখান থেকে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটিও আমরা জেনে যাব, 0.1 মোলার। এখন দুইটা দ্রবণেরই মোলারিটি জানা আছে এবং আয়তনও জানা আছে, তাই না? তাহলে চলো এখন দুইটা দ্রবণ থেকেই কতটুকু H প্লাস আর OH মাইনাস পাওয়া যাবে সেটা আগে বের করি, তারপর আমরা পিএইচ বের করব। আচ্ছা, খেয়াল করো, প্রথমে এ পাত্রে যেখানে H2SO4 আছে কতটুকু ছিল? 60 ml, আর আমরা মোলারিটি কত পেয়েছিলাম? 1.0204 মোলার। 60 ml 1.0204 মোলার H2SO4 দ্রবণ পাত্র এতে আছে। এখন খুব মনোযোগ দিয়ে খেয়াল করো,
এই যে সালফিউরিক অ্যাসিড, এর মধ্যে হাইড্রোজেন কয়টা আছে বলতো? দুইটা না? তাহলে সালফিউরিক অ্যাসিড থেকে H প্লাস কয়টা পাওয়া যাবে? দুইটা H প্লাস পাওয়া যাবে, দুইটা H প্লাস পাওয়া যাবে। তার মানে সালফিউরিক অ্যাসিডের পরিমাণের চাইতে H প্লাসের পরিমাণ ডাবল হয়ে যাবে, যেহেতু দুইটা পাওয়া যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? দেখো, আমরা প্রথমে হুবহু এইভাবেই লিখে ফেলবো যে 60 ml 1.0204 মোলার H2SO4 দ্রবণ এর সমতুল্য হচ্ছে 60 ml 1.024 মোলার H প্লাস দ্রবণ, সমতুল্য। কিন্তু H প্লাস কি দ্বিগুণ হবে, দুইটা H প্লাস পাওয়া যায়, একটা সালফিউরিক অ্যাসিড থেকে দুইটা H প্লাস পাওয়া যায়। তাহলে আমরা মোলারিটিকে জাস্ট 2 দিয়ে গুণ দিয়ে দিব, মোলারিটিকে 2 দিয়ে গুণ দিলেই আমাদের কাজ হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। ওকে, এখন খেয়াল করো, এই জিনিসটা তো বুঝতে পারছো না, দ্বিগুণ হয়ে যাবে। এখন খেয়াল করো আমরা কি করি, তারপরে আমরা এই যে মোলারিটি আছে এটাকে 1 বানাবো, মোলারিটিকে 1 বানাবো। কিভাবে বানাই? এই মোলারিটিটাকে আমরা তুলে নিয়ে ml এর সাথে মানে আয়তনের সাথে গুণ দিয়ে দিই, তাহলে এখানে অবশিষ্ট হিসেবে শুধু 1 থেকে যায়। তাহলে দেখো এখন আয়তন কি হবে, 60 ইন্টু 2 ইন্টু 1.0204 ml, এটা হচ্ছে আয়তন। মোলারিটি হচ্ছে 1 মোলার H প্লাস দ্রবণ। তাহলে এখান থেকে কত পেলাম? 122.48 ml 1 মোলার H প্লাস দ্রবণ। আশা করছি বিষয়টা ক্লিয়ার। আবার মনোযোগ দিয়ে খেয়াল করো, মূল বিষয়টা যদি খটকা লাগে কোথায় লাগতে পারে তোমার? এই যে H2SO4, এর ভিতরে হাইড্রোজেন দুইটা আছে, এই কারণে আমরা এই যে H2SO4 এর যে পরিমাণ সেইটাকে 2 দিয়ে গুণ দিয়েছি, জাস্ট এইটাই। মোলারিটিকে শুধু 2 দিয়ে গুণ দিবা, তাইলে ইনশাআল্লাহ হয়ে যাবে, বাকি সব আগের মতো বসিয়ে দিবা। যেহেতু এখানে H প্লাস দুইটা তৈরি হয়েছে, তাহলে H প্লাস এর মোলারিটি দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা খেয়াল করো, পাত্র বি থেকে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড 200 ml এবং এর মোলারিটি কিন্তু আমরা পেয়েছিলাম 0.1 মোলার। তাহলে 200 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ মানে হচ্ছে ওই একই 200 ml 0.1 মোলার OH মাইনাস দ্রবণ, কারণ একটা সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে একটা OH মাইনাসই পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা আগের মতোই এই মোলারিটির সামনে যে 0.1 আছে এইটাকে তুলে নিয়ে ml এর সাথে গুণ দিব, তাহলে এখানে কি অবশিষ্ট থাকবে? 1 থেকে যাবে 1 মোলার। তাহলে আমরা পাবো 200 ইন্টু 0.1 ml 1 মোলার OH মাইনাস দ্রবণ। তাহলে এখান থেকে পাওয়া গেল 20 ml 1 মোলার OH মাইনাস দ্রবণ। তাহলে আমাদের যে একটা উদ্দেশ্য ছিল যে H প্লাস আর OH মাইনাস দুইটা ঘনমাত্রাকেই 1 মোলার বানানো, সেটা হয়ে গেল। এখন আমরা দেখি আয়তন। H প্লাস এর আয়তন হচ্ছে দেখো 122.48 ml আর OH মাইনাস এর আয়তন হচ্ছে 20 ml। তাহলে কোনটা বেশি? অবশ্যই H প্লাস এর পরিমাণ বেশি। তাহলে অবশিষ্ট কে থাকবে? অবশ্যই H প্লাস থাকবে। কতটুকু অবশিষ্ট থাকবে? আমরা 122.48 থেকে 20 ml কে মাইনাস করে দিব, তাহলে পেয়ে যাব 102 মানে 102.448 ml 1 মোলার H প্লাস দ্রবণ অবশিষ্ট থাকবে প্রশমনের পরে। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে খেয়াল করো, আমাদেরকে তো এখন প্রকৃতি বের করলেই হবে না। যদি প্রকৃতি চায় তাহলে এই পর্যন্ত তুমি রেখে বলে দিবা যেহেতু H প্লাস অবশিষ্ট আছে তার মানে দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে তোমাকে এখন কিন্তু মিশ্রণের pH বের করতে হবে, pH। আর যদি pH বের করতে হয় তাহলে এই মিশ্রণে আগে H প্লাস এর সঠিক পরিমাণটা জানতে হবে। আমরা যে পরিমাণটা জেনেছি সেটা পুরোপুরি সঠিক না, কারণ কি জানো? কারণ হচ্ছে দেখো, তুমি যদি এই পাত্র A আর পাত্র B কে একসাথে পাত্র C তে নিয়ে মিশাও, তাহলে দেখো পাত্র A তে এই সালফিউরিক অ্যাসিডের আয়তন কত ছিল? 60 ml, আর পাত্র B তে সোডিয়াম হাইড্রোক্সাইডের এই দ্রবণের আয়তন ছিল 200 ml। তো দুইটাকে একসাথে মিক্স করলে কত হওয়ার কথা? 260 ml। খেয়াল করো, মিশ্রণের প্রকৃত আয়তন হচ্ছে 260 ml, বাট আমার এখানে H প্লাস এর আয়তন কত আসলো? 102.448 ml। তাহলে একটা পার্থক্য রয়ে গেল। তাহলে আমার এখন কি করা উচিত? আমার উচিত আগে মিশ্রণের প্রকৃত যে আয়তন 260 ml, এই মিশ্রণে আগে H প্লাস এর ঘনমাত্রাটা বের করা। কারণ কি? কারণ pH মানে কি? pH মানে হচ্ছে মাইনাস লগ অফ H প্লাস এর ঘনমাত্রা। এটি কিন্তু আমরা 9-10 পড়েছি, এটা আমরা ইন্টারমিডিয়েট কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4-এও পড়েছি যে pH মানে হচ্ছে মাইনাস লগ অফ H প্লাস এর ঘনমাত্রা। তো আমরা যদি মিশ্রণে H প্লাস এর প্রকৃত ঘনমাত্রাটা বের করতে পারি, সেখান থেকে আমরা pH বের করতে পারবো। আচ্ছা দেখো, খেয়াল করো, প্রাথমিক অবস্থায় আমরা H প্লাস আয়নের আয়তন পেয়েছি 102.448 ml আর ঘনমাত্রা পেয়েছি 1 মোলার। এটা প্রাথমিক অবস্থায় আমরা পেয়েছি, এটাকে আমরা লিখলাম V1 আর S1। এখন মিশ্রণে যে চূড়ান্ত অবস্থা সেখানে আয়তনটা কত হওয়া উচিত? 60 আর 200 দুইটাকে একসাথে করে কত পেয়েছিলাম? 260 ml, এটা হওয়া উচিত। তাহলে মিশ্রণে এইটার ঘনমাত্রা কত হবে? S2 আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো, এখন 9-10 এর সিম্পল যে সূত্রটা ছিল V1S1 সমান V2S2, এই সূত্র ইউজ করে আমরা S2 বের করতে পারবো। V1 মানে 102.448 আর S1 মানে 1 আর V2 মানে 260। মানগুলি বসিয়ে দিলে এখান থেকে আমরা মোলারিটিতে পেয়ে যাব
মিশ্রণে আসলে কতটুকু H প্লাস এর ঘনমাত্রা আছে, H প্লাসের সেই মিশ্রণে ঘনমাত্রা পেয়ে যাব 0.394 মোলার। তাহলে মিশ্রণে যেহেতু আমরা এর ঘনমাত্রা পেয়ে গেছি, এখন পিএইচ বের করা খুবই সহজ। পিএইচ মানে কি? মাইনাস লগ অফ H প্লাস, H প্লাস এর মোলার ঘনমাত্রা, এটা বসিয়ে দিলে এখান থেকে পিএইচ এর মানটা আমরা বের করতে পারবো। আশা করছি ইনশাল্লাহ বুঝে গেছো। একটা জিনিসই খেয়াল রেখো যে তুমি যে এই যে এমএল এবং মোলারিটি বের করেছো, এই এমএলটা কিন্তু মিশ্রণের যে আয়তন সেটার সাথে মিলে না। এর ফলে কি করতে হবে আমাদেরকে? এখানে গিয়ে একটু এক্সট্রা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদেরকে এই যে আয়তনটা পেয়েছি সেটাকে V1 ধরবো, আর যে মোলারিটি পেয়েছি সেটাকে S1 ধরবো, আর মিশ্রণের যে আয়তন সেটাকে V2 ধরবো। তাহলে কি হবে? আমি মিশ্রণের চূড়ান্ত অবস্থায় এর ঘনমাত্রা S2 টা এই সূত্র ইউজ করে বের করে ফেলতে পারবো। জাস্ট এই কাজটা করে তারপরে এই যে ঘনমাত্রাটা তুমি এখান থেকে পাবে সেটাই হবে H প্লাস এর ঘনমাত্রা, মাইনাস লগ অফ H প্লাস করলেই তুমি এখান থেকে পিএইচ এর মানটা বের করতে পারবে। আশা করছি বুঝে গেছো। এখন চলো এই সৃজনশীলটা দেখে ফেলি। এখানে আসলে এই সৃজনশীলগুলি এখন ইনশাল্লাহ আগের মতোই, এগুলি তুমি পারবা। জাস্ট কিছু কিছু জায়গায় একটু খটকা লাগতে পারে, ওই জায়গাগুলি তোমাকে একটু আমি ক্লিয়ার করে দেবো। দেখো এখানে কি বলা হচ্ছে, উদ্দীপকের দ্রবণদ্বয়কে একত্রে মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি কিরূপ হবে, আগের কোশ্চেনে। আচ্ছা এখানে কি কি আছে? একটা আছে সালফিউরিক অ্যাসিড পাত্র পি তে, আর পাত্র কিউ এ আছে সোডিয়াম কার্বনেট। এখন খেয়াল করো, আমরা প্রথমে এই সালফিউরিক অ্যাসিড, এটা তোমরা পারবা। এখানে এমএল দেওয়া আছে আর মোলারিটি দেওয়া আছে 0.4 মোলার। আর আমরা জানি যে সালফিউরিক অ্যাসিডে 2টা হাইড্রোজেন আছে। তাহলে যখন H প্লাসে নিয়ে যাব তখন এর ঘনমাত্রাকে কত দিয়ে গুণ দিতে হবে? 2 দিয়ে গুণ দিতে হবে, যেটা এই মাত্র আমরা দেখলাম, তাই না? এমএল ঠিক থাকবে, ঘনমাত্রাকে শুধু 2 দিয়ে গুণ দিলে আমরা এখান থেকে কি পরিমাণ H প্লাস আছে সেটা বের করতে পারবো। তো সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে একটা সমস্যা হবে। প্রথমে সোডিয়াম কার্বনেটের মোলারিটিতে ওর ঘনমাত্রা বের করতে হবে। এটা আমরা আগেও করেছি, 10% মানে হচ্ছে 100 ml আছে 10 গ্রাম। তো মোলারিটি এখান থেকে আমরা বের করে নিব। মোলারিটি বের করে নেওয়ার পরে দেখো এখানে কত ml আছে? 45 ml। কত মোলার পেলাম? 0.9434 মোলার। তাহলে আমরা কি বলবো? 45 ml 0.9434 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ আছে পাত্র পি, পাত্র কিউ এ, না পাত্র কিউ এ। এখন কথা হচ্ছে যে এইখান থেকে OH মাইনাস আমরা কিভাবে কনভার্ট করবো? এই OH মাইনাস পাবো কিভাবে এখান থেকে? দেখো সোডিয়াম কার্বনেট এটা তো ক্ষারীয় প্রকৃতির, তাই না? তো এর ক্ষারক শক্তি হচ্ছে 2। এটা একটু মুখস্থ রাখো, হ্যাঁ? এর ক্ষারক শক্তি হচ্ছে 2, কারণ এটা পরীক্ষায় প্রায় আসে। ক্ষারক শক্তি হচ্ছে 2। যেমন দেখো খুব সহজ উদাহরণ, দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডে কয়টা OH মাইনাস আছে বলো তো? একটা OH মাইনাস আছে, তাই না? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারক শক্তি হচ্ছে 1। আর সোডিয়াম কার্বনেটের ক্ষারক শক্তি যদি 2 বলি, তাহলে এর মাঝে 2টা OH মাইনাসের সমপরিমাণ শক্তি আছে। কয়টা OH মাইনাসের সমপরিমাণ? 2টা OH মাইনাসের সমপরিমাণ শক্তি আছে। এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল রেখো। আরেকটা সিম্পল একটা লজিক দেখো, খেয়াল করো। একটা সোডিয়ামের সাথে যদি একটা OH মাইনাস যুক্ত থাকে, তাহলে 2টা সোডিয়ামের সাথে কয়টা OH মাইনাস যুক্ত হতে পারবে? অবশ্যই 2টা OH মাইনাস যুক্ত হতে পারবে। সো আমরা বলতে চাচ্ছি সোডিয়াম কার্বনেটের মধ্যে 2টা OH মাইনাসের ক্ষারক শক্তি আছে। সো আমরা এই যে সোডিয়াম কার্বনেটের যে পরিমাণটা পেয়েছি সেটা হচ্ছে 45 ml 0.9434 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ। এর সমতুল্য হচ্ছে 45 ml 2 ইন্টু 0.9434 মোলার OH মাইনাস দ্রবণ। মানে আমরা জাস্ট এর ml কে ঠিক রেখেছি, এই মোলারিটিকে আমরা 2 দিয়ে গুণ দিয়েছি। কেন? কারণ আমরা বারবার বলছি যে সোডিয়াম কার্বনেটের ক্ষারক শক্তি 2, অর্থাৎ এর শক্তি হচ্ছে 2টা OH মাইনাসের শক্তির সমান। তাহলে এর সমতুল্য হবে কয়টা OH মাইনাস? 2টা OH মাইনাস। এর জন্য আমরা এর মোলারিটিকে 2 দিয়ে গুণ দিয়েছি। যেমন সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে H প্লাস বের করতে গেলে মোলারিটিকে কত দিয়ে গুণ দিতে হয়? 2 দিয়ে গুণ দিতে হয়। ঠিক এরকম ভাবে এর মোলারিটিকেও 2 দিয়ে গুণ দিব। তারপরে যে মোলারিটিটা পাবো সেটাকে এনে ml এর সাথে গুণ দিব, ফলে ml বের হয়ে যাবে। আর মোলারিটি কত হবে? 1 মোলার। এরপরে এখান থেকে আমরা কত ml কত মোলার OH মাইনাস দ্রবণে আছে সেটা বের করে ফেলতে পারবো। বুঝতে পেরেছো? খুবই সিম্পল। জাস্ট খেয়াল রাখতে হবে যে সোডিয়াম কার্বনেটের ক্ষারক শক্তি হচ্ছে 2, সো এর মোলারিটি 2 দিয়ে গুণ হবে OH মাইনাস বের করার সময়। এখন আর বাকিটা তো তুমি ইনশাআল্লাহ নিজেই সলভ করতে পারবে, তাই না? জাস্ট H প্লাস আর OH মাইনাস এর পরিমাণ একটা আরেকটার তুলনা করলেই আমরা বুঝতে পারবো আসলে দ্রবণের প্রকৃতি কিরকম হবে। ওকে, এখন আসো এই সৃজনশীলটা। এই সৃজনশীলে খেয়াল করো, এ পাত্র ও বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো এ পাত্রে কি আছে? এ পাত্রে আছে কৌষ্টিক পটাশ দ্রবণ, সেমিমোলার। আচ্ছা সেমিমোলার মানে কি? সেমিমোলার মানে হচ্ছে যার মোলারিটি হচ্ছে 0.5, মানে যার মোলারিটি 0.5 মোলার তাকে আমরা বলি সেমিমোলার। আর এইদিকে দেখো ডেসিমোলার। ডেসিমোলার মানে যার মোলারিটি হচ্ছে 0.1 মোলার, তাকে আমরা বলি ডেসিমোলার। তাহলে খেয়াল করো, আমরা আবার কোশ্চেনে ফেরত যাই। এখানে বলা হচ্ছে এ পাত্রে আছে কৌষ্টিক পটাশ। কৌষ্টিক পটাশ মানে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর কৌষ্টিক সোডা মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা নেক্সট,
বি পাত্রে কি আছে? দ্বিক্ষারকীয় অম্ল। দ্বিক্ষারকীয় অম্ল মানে কি? দ্বিক্ষারকীয় অম্ল মানে হচ্ছে যে অম্ল দুইটা H প্লাস দিতে পারবে তাকে আমরা বলবো দ্বিক্ষারকীয় অম্ল, আর যে অম্ল একটা H প্লাস দিতে পারে তাকে আমরা বলবো একক্ষারকীয় অম্ল। তাহলে একক্ষারকীয় অম্ল হচ্ছে একটা H প্লাস দিতে পারে, আর দ্বিক্ষারকীয় অম্ল হচ্ছে দুইটা H প্লাস দিতে পারে। একক্ষারকীয় অম্লের একটা উদাহরণ যেমন ধরো HCl। HCl কয়টা H প্লাস দিতে পারে বলো? একটা। আর দ্বিক্ষারকীয় অম্লের একটা উদাহরণ হচ্ছে H2SO4। আচ্ছা, H2SO4 কয়টা H প্লাস দিতে পারে? আমরা জানি দুইটা দিতে পারে। তো এই ক্ষেত্রে খেয়াল রেখো যে একটা H প্লাস দিতে পারে মানে একক্ষারকীয় অম্ল, তার মোলারিটি নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হয় না। কিন্তু যে দ্বিক্ষারকীয় অম্ল অর্থাৎ দুইটা H প্লাস দিতে পারে, যেমন H2SO4 দুইটা H প্লাস দিতে পারে, তার মোলারিটিকে কিন্তু আমরা 2 দিয়ে গুণ দিই, ঠিক না? তখন এই যে বলা হচ্ছে ডেসিমোলার মানে 0.1 মোলার, এর মোলারিটিকে একটা 2 দিয়ে কিন্তু গুণ দিতে হবে তখন। ওকে, আচ্ছা খেয়াল করো। আরেকটা জিনিস খেয়াল রেখো, সৃজনশীলে তো স্যার ক্ষারের ক্ষেত্রেও সমস্যা হতে পারে, এটা তো অম্লের কথা গেল, সৃজনশীলের জন্য ক্ষারের ক্ষেত্রেও সমস্যা হতে পারে। তো এটা খেয়াল রাখবা, এক অম্লীয় ক্ষার অনেক সময় বলা হয়। যদি কোনো ক্ষারকে এক অম্লীয় ক্ষার বলা হয় তখন বুঝবা যে ওই ক্ষার হতে একটা OH মাইনাস পাওয়া যাবে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডে কয়টা OH মাইনাস আছে? একটা। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে এক অম্লীয় ক্ষার। আচ্ছা, দ্বি অম্লীয় ক্ষার যদি বলা থাকে সৃজনশীলে তাহলে কি বলবো? তাহলে বলবো যে ওই ক্ষার হতে দুইটা OH মাইনাস পাওয়া যাবে। যেমন যেমন ধরো সোডিয়াম কার্বনেট এই মাত্র আমরা দেখলাম যার ক্ষারক শক্তি হচ্ছে 2 ও দুইটা OH মাইনাসের সমপরিমাণ শক্তি আছে। আচ্ছা, আরো আছে, যেমন ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে কয়টা OH মাইনাস আছে? দুইটা। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দুইটা OH মাইনাস থাকার কারণে সে দুইটা OH মাইনাস দিতে পারবে এবং সে হবে দ্বি অম্লীয় ক্ষার। তাহলে এক অম্লীয় ক্ষার হচ্ছে যার মধ্যে একটা OH মাইনাস আছে, আর দ্বি অম্লীয় ক্ষার হচ্ছে যে আমাদেরকে দুইটা OH মাইনাস দিতে পারবে বা দুইটা OH মাইনাসের সমপরিমাণ শক্তি যার মধ্যে আছে। কথা ক্লিয়ার? তো এই রকম সৃজনশীল এখান থেকে তোমরা মিশ্রণের প্রকৃতি, পিএইচ এইগুলি তো পরে বের করতেই পারবা। জাস্ট এক অম্লীয় হলে তখন ঘনমাত্রা নিয়ে কোনো টেনশন নাই, দ্বি অম্লীয় হলেই তার ঘনমাত্রাকে 2 দিয়ে গুণ দিতে হয়। একইভাবে যখনই বলা হয় এক ক্ষারকীয় তখন ওই অম্লে একটা H প্লাস থাকে, কোনো সমস্যা নাই, কিন্তু দ্বিক্ষারকীয় হলেই তার H প্লাস দুইটা হয়ে যাবে, তখন তার ঘনমাত্রাকে আমরা 2 দিয়ে গুণ দিয়ে দিই। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আশা করছি ক্লাসটা বুঝতে পেরেছো। কেমন লাগলো কমেন্ট করে জানাও। হায়ার ফিজিক্স এবং কেমিস্ট্রির এরকম আরো গুরুত্বপূর্ণ ক্লাস পেতে ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।